সব টেকনিশিয়ানরা কাজ পাবে, কেন কাজ পাবে না? যার যেরকম মানে সামর্থ্য বা যে যেরকম কাজ পারে সে সেরকম ভাবে কাজ পাবে। কেউ যদি যোগ্যতা থাকে, এটা তো আগে তাই কেন কাজ ছিল। পাবে? কোনোদিন তো সিপিএম আমলে কোনোদিনও তুমি দেখোনি যে কেউ এসে এখানে বলেছে যে একে নিতে হবে বা একে ইয়ে করতে হবে। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সিনেমা হল, যেটা বন্ধ হয়ে গেছে। অনেক সিনেমা হল বহু জায়গায় বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আবার রিভাইভ করতে হবে। যত বেশি সিনেমা হল হবে তত ব্যবসা বাড়বে, আর যত ব্যবসা বাড়বে তত প্রডিউসারের লাভ হবে, যত প্রডিউসারের লাভ হবে তত প্রডিউসার ছবি করবে। সো এটা তো একটা চেন। আগে আগে মানে সরকারের সময় কী হতো, পারমিশন পেতে অনেক সময় লাগতো। তো আমার পারমিশনগুলো যদি আমরা তাড়াতাড়ি পাই তাহলে কিন্তু তাড়াতাড়ি সিনেমা হল হবে। আমার একটা সিনেমা হল রেডি হয়ে পড়ে আছে 1 বছর ধরে। আমার 5 CR ইনভেস্টমেন্ট আছে ওই সিনেমা হলে। সিনেমা হলটা কিনেছি, রেডি করে 2টো স্ক্রিন ফেলে রেখে দিয়েছি একদম। এটা কোথায়? আমতলায়। কিন্তু আমি এখন অবধি খুলতে পারছি না। তো এইরকম যদি আমাকে যদি হেল্পগুলো করতে পারে সরকার থেকে, যে তাড়াতাড়ি 1 উইন্ডো ক্লিয়ারেন্স দিয়ে, তাহলে তো আমরা হল বানাতে সাহসও পাবো আর তাড়াতাড়ি হলও খুলবে। আজকে সেই হলটা 1 বছর ধরে রেডি হয়ে পড়ে আছে। আজকে যদি চালু হয়ে যেত, আমি তো আরও 1-2টো হল এক্সট্রা তাড়াতাড়ি করতে পারতাম। আমার তো টাকাটা আটকে রইলো, আমার রোলিংটা আটকে গেল। এইখানে এইগুলো, এই দুঃখগুলো বলারও কেউ ছিল না, শোনবারও কেউ ছিল না, বোঝবারও কেউ ছিল না। এই প্রবলেমগুলো তো ছিল, এইগুলো তো কেউ কোনোদিন অ্যাড্রেসও করেনি। সবাই খালি নিজেদের তালে চলছে। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখের আজকের পর্ব। আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আপনারা হয়তো পর্দায় খুব একটা দেখেননি, কিন্তু আমাদের বাংলা সিনেমা জগতের একজন উল্লেখযোগ্য ব্যক্তি, ইয়াং ডাইনামিক ডিস্ট্রিবিউটার এবং এক্সিবিটার। তার অন্য আরেকটা পরিচয় আছে, তারা নিখাদ বাঙালি, দীর্ঘদিনের ব্যবসা তাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলায়, এবং একজন বাঙালি হিসেবে এই মুহূর্তে আমরা সবাই তাকিয়ে থাকি যে বাংলার নবজাগরণ যদি সিনেমায় হয় তাতে ইনি কি ভূমিকা নেবেন। শতদীপ সাহা SSR এর কর্ণধার এখন। সেই সঙ্গে জানিয়ে রাখি প্রথম প্রশ্নটা করার আগে যে আমাদের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট, সব থেকে বেশি মূল্যে আপনারা এখানে সোনা অথবা রূপা বিক্রি করতে পারেন। তোমাকে প্রথম প্রশ্নটা করার আগে একটু ওয়েলকাম করে নিই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমার যে তোমাকে ডাকার এবং তোমার সাথে আলোচনা করার মূল যে কারণটা সেটা হচ্ছে যে আমরা বাংলা সিনেমায় আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই জায়গায় দাঁড়িয়ে গত 15 বছর 10 বছর যাই বলো না কেন, আমরা বাংলা ছবিকে মুখ থুবড়ে পড়তে দেখেছি, কিছু কিছু এক্সেপশন ছাড়া। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা কি হওয়া উচিত এবং কিভাবে বাংলা সিনেমাকে আবার ঠিক যে জায়গায় বাংলা সিনেমা ছিল সেইখানে আবার নিয়ে যাওয়া যায়? প্রথমত বলবো যে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সিনেমা হল, যেটা বন্ধ হয়ে গেছে। অনেক সিনেমা হল বহু জায়গায় বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আবার রিভাইভ করতে হবে। যত বেশি সিনেমা হল হবে তত ব্যবসা বাড়বে, আর যত ব্যবসা বাড়বে তত প্রডিউসারের লাভ হবে, যত প্রডিউসারের লাভ হবে তত প্রডিউসার ছবি করবে। সো এটা তো একটা চেন। সো এই চেনটা যখন ভাঙন ধরে গেছে, সেই চেনটাকে আগে বিল্ড আপ করতে হবে। যেটার জন্য আমার এখন বক্তব্য হচ্ছে যে নেক্সট 3 বছরে আমরা আরও কটা সিনেমা হল বাড়াতে পারবো, সেটা হয়েছে আমাদের কাছে একটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এবং সেইটারই টার্গেট নিয়ে যে আজকের দিনে যে ব্যবসাটা আমরা দেখছি, সেইভাবেই কিন্তু আমরা প্ল্যানিংটা করছি যে আগামী 3 বছরে আমরা কটা সিনেমা হল আরও বাড়াতে পারছি। তো তাহলে তো ব্যবসাটা বাড়বে। সেই যখন ব্যবসাটা বাড়বে আলটিমেটলি বিজনেসটা বাড়বে। ও বিজনেস হলে প্রডিউসার ছবি প্রডিউস করবে। সমস্যাটা হয় সেগুলোকে সিনেমা ইন্ডাস্ট্রি বলতে বোঝায় হচ্ছে যারা শুধুমাত্র শুটিং এর কাজে যুক্ত, কিন্তু আসলে তো তা নয়। একটা অনেক বড় একটা জায়গা, বিশাল বড় একটা চেন, বিশাল বড় একটা চেন। তারপরে একজন প্রডিউসার তো অবশ্যই থাকেন, ডিস্ট্রিবিউটার থাকে, ডিস্ট্রিবিউটারের পরে এক্সিবিটার থাকে, এবং এক্সিবিটারের পাশাপাশি কিছু অ্যানসিলিয়ারি ইন্ডাস্ট্রি থাকে। হলের স্টাফ, হলের সামনে যে পপকর্নের দোকান, এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটা বলতে চাই। এবং তার পাশাপাশি শুটিং এর জন্য যেটা হয় সেটা হচ্ছে শুটিং ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার যদি না থাকে একটা রাজ্যে, তাহলে কি হয়, ট্যুরিজম সাফার করে। মানে এই যে জিনিসগুলো, এগুলো তো সব মিলেমিশে তৈরি হয়। ঘটেছিল এতদিন। এই জিনিসটা যে ঘটেছিল, এইটার কোনো আশা তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন তো নতুন সরকার আসার পর
যেই ওই একটা তো ব্যান্ড কালচার, এটা বন্ধ হয়ে গেছে। তাছাড়া প্রডিউসারের যে ইয়েটা ছিল যে তারা কটা টেকনিশিয়ান নিয়ে কাজ করবে, কোন অ্যাক্টরদের নিয়ে কাজ করবে, কোন ডিরেক্টরকে নিয়ে কাজ করবে, এগুলোর মধ্যে যে বাধ্যতা ছিল সেগুলো সব এখন আর নেই। তো এখন যে যেরকম মানে পারবে, যতটুকু সামর্থ্য বা যতটুকু স্ক্রিপ্টের রিকোয়ারমেন্ট তাদেরকে নিয়ে কাজ করবে, এবং সেই যে অ্যাক্টরকে নিয়ে মনে হচ্ছে ডিরেক্টরের যে কাজ করলে ভালো হবে তাদেরকে নিয়ে কাজ করবে। এগুলো তো অনেকটা একটা প্রোডাকশনকে একটা হেল্প করবে না, যে আমার ধরো আজকে সেটে দরকার 50 জন, তো আমি 50 জনকেই নেব, আমার কেন আমি 100 জনকে নিতে যাব? যেটা এতদিন 50 জনের জায়গায় দেখা যেত 100 জন কাজ করছে, দেখা যাবে প্রডিউসার যখন সেটে গেল দেখছে শুটিং চলছে, অথচ 25 জন বসে সাইডে গল্প করছে, তো তার তো নিজেরই একটা মনোবলটা ভেঙে যাবে যে আমার পয়সায় শুটিং হচ্ছে, তারা এতজন কাজ করছে আর এখানে 20-25 জন আড্ডা মারছে, আর তাদের কন্ট্রিবিউশন টু দ্য শুটিং হচ্ছে জিরো। তারা সারাদিন বসে বসে আড্ডা মেরে চলে গেল, কেন না বাধ্যতা করে দিয়েছে তাই জন্য, ওদের তো কোনো দরকারই নেই। তো এরকম যদি প্রত্যেক দিন যদি 20-25 জন করে কম থাকে, তাহলে আলটিমেটলি প্রোডাকশনের বাজেটটা তো কমছে, আর যখন প্রোডাকশনের বাজেট কমছে তখন ওই ছবিটার ইয়েটা অনেকটা বাজেটটা কমে গেলে সেই প্রডিউসারের অনেকটা হেল্প হয়। তাতে কি হবে, তারা যখন ছবিটা রিলিজ করবে, মানে তুমি যেটা বলছো, এভরি পেনি সেভড ইজ এভরি পেনি গেইন, তারা তো রিলিজের সময় খরচা করতে পারবে, বা ধরো আরেকটু বেশি হল নিতে পারবে। যখন আমার কাছে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর যখন ছবি আসে, আমি অধিকাংশ সময় দেখি যে প্রডিউসারের সব শেষ হয়ে যায় টাকা পয়সা, তারপর আমার কাছে আসে এবং তখন আমাকে বলে যে আমাকে একটু হেল্প করুন। এই যে হেল্প কথাটা আসবে কেন প্রথমত, তো হেল্প করাটা তো ছবি শুটিং থেকেই হওয়া উচিত, সেটা ওখানে কেউ হেল্প করছে না, না করতে করতে যখন ছবি রিলিজের মুখে এলো তখন এসে বলছেন যে হেল্প করতে। কেন? তুমি তো অনেক ছবিতে, আমার ছবিতেই ফর এক্সাম্পল, তুমি তো অনেক হেল্প করেছো এবং সেই হেল্পটা তো তুমি করে থাকো, সেটা কিসের জন্য করতে, বা এখনো যদি করো? না, আমি এখনো করছি। আমি রিসেন্টলি রাহুল দাঁড়ি এই ছবিটা চাবিওয়ালা, এটা আমি করছি আর কি, ছবিওয়ালা আমি এটা আমি এখন করছি। সো এটা হেল্প করার মতনই, কেননা আমার মনে হয় যে সব জিনিসটা টাকা হয় না, আর আমার একটা সিনেমার প্রতি ন্যাক একটা ছোটবেলা থেকেই ছিল, যার জন্য আমি এই লাইনে, সেটা তুমি পারিবারিক সূত্রে পেয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এটা ধরো বাবার কাছ থেকেই শেখা, সে সবটা টাকা নয়, কিছুটা রিলেশন আর কিছুটা ভালো লাগার থেকে করি। এবং আমার কোথাও যদি মনে হয় যে কোনো সিনেমাটাতে একটু 1%ও চান্স আছে, আমি চেষ্টা করি ওই 1% চান্সটাকে যদি কনভার্ট করতে পারি, তাহলে সেটা আমার একটা আলাদা মজা হয়। যেমন ক্রিকেট যেমন খেলি, আমি ক্রিকেট খেলতে গেলে লাস্টে যখন ব্যাট করতে নামি, ওই ম্যাচটা যদি আমি জিতিয়ে বেরোতে পারি, আমার যে কৃতিত্ব, ক্রিকেটের প্রশ্নে এই আনন্দটা, এটা সিনেমার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা ছোট ছবি বা যা ওই ছবিটাকে কেউ কাউন্টই করছে না, সেই সিনেমাটাকে যদি হিট হয়ে যায়, সেটার যে একটা কৃতিত্ব, সেটা একটা বড় সিনেমা। সেটা আমি তোমার সাথে যখন কথা বলেছিলাম তখনই আমি দেখেছিলাম। আমি তোমাকে যখন বলেছিলাম যে এত টাকা তো দিয়ে আমি ডিস্ট্রিবিউট করাতে পারবো না, তখন তুমি বলেছিলে সবটা কি টাকায় হয় নাকি, মানে এখন এই ছবিটায় হয়তো কোনো লাভ হচ্ছে না, আবার কখনো একটা ছবি হবে যেটা থেকে আমি তোমার লাভটা তুলে নেবো, মানে এই ছবি, এটা তুমি আমি বলেছিলে। মানে এই যে জেস্টারটা আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে এটা কেননা এখন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে হিন্দি ছবি এবং যখনই একটা বিদেশি ছবি আসে, সেই ছবির চাপে পড়ে যায় বাংলা সিনেমাগুলো, জায়গা পায় না, ইত্যাদি পায় না। তো তোমার কি মনে হয় না যে পশ্চিমবঙ্গে একটা ওভারঅল একটা ফিল্ম পলিসি থাকা খুব জরুরি? দেখো, ফিল্ম পলিসি করা যেতেই পারে, বাট প্রথমত তোমাকে বুঝতে হবে যে পলিসিটা করলে কি কি লাভ আর কি কি ক্ষতি হতে পারে। তো এই জিনিসগুলো যদি আগে না করা হয়, যেটা একটা সরকার থেকে একটা নিয়ম করে দিয়েছিল যে 3টে থেকে 9টার মধ্যে বাংলা সিনেমা চালাতে হবে, না বুঝে একটা নিয়ম করে দেওয়া, কারোর সঙ্গে আলোচনা করলো না, এইগুলো তো কোনো মানে নেই। আজকে হলটা চালাচ্ছি আমরা, লস প্রফিট আমাদের হচ্ছে, ক্ষতিও আমাদের হচ্ছে, সেগুলো কেউ দেখলো না, কিছু করলো না, চিঠি একটা নিয়ে সামনে বলে দিল যে এটা আপনাদের কাল থেকে ফলো করতে হবে। যখন আমরা বললাম আমাদের বক্তব্য যেগুলো ছিল, যখন আমরা উঠে বলতে গেলাম, আমাদের ফট করে বলা হলো কি আপনি বসুন, বলার দরকার নেই আপনাকে, আপনি বসুন, আমরা বসবো যখন পরে তখন কথা হবে। সেই পরেটা তো সরকারই চেঞ্জ হয়ে গেল। সত্যি সত্যি অত বাংলা ছবি কি তৈরি হয় যে তুমি এই প্রাইম টাইমে সব স্লট হয় না? তো সেটাই তো একটা প্রবলেম আছেই। নাম্বার অফ কোয়ান্টিটি বাংলা সিনেমার অনেক কমে গেছে এবং কোয়ালিটিও কমে গেছে। সেইখানে এই দুটো জিনিসই খুব দরকার, সেইটা তো আগের সরকার সে বুঝলো না, কারণ তারা তো এই জিনিসগুলো বোঝে না, তারা খালি অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়েই থাকে এবং তারা র্যালিতে হাঁটলে সেটাই তাদের প্রাপ্য, এর বাইরে ওরা কিছু করেনি।
ওরা যদি একটু সিনেমা ইন্ডাস্ট্রিতে ভেতরে যখন ঢোকবার চেষ্টাই করছিল, একটু যদি ঢুকতেন, তাহলে আমার মনে হয় বাংলা সিনেমার অনেকটা ভালোই হতো। কারণ ওরা তো ব্যবসাটাকে, ওরা কোনোদিনও বলেছে কি হল বাড়ান, এই কথাটা এনেছে? ওরা খালি র্যালিতে হাঁটিয়ে দিতে পারলে ওরা খুব খুশি হয়, যেন প্রচার করতে। আজকে একটা আর্টিস্ট বা একটা ডিরেক্টর বা একটা অ্যাক্ট্রেস, তাদেরকে চেনে কি করে? তারা তো সিনেমার জন্য, তারা তো পলিটিক্যাল পার্টির জন্য নয়। ওরা গিয়ে পলিটিক্যাল পার্টির ক্যাম্পেইন করছে, করুক, কোনো অসুবিধা। সিনেমার কি ভালো হচ্ছে আমি এটা জানতে চাই। সিনেমার তো ভালো হচ্ছে না। তুমি যদি 1% সিনেমা ভালো করো, তুমি যা খুশি করো, যে কোনো পার্টির পলিটিক্সে তুমি করো, কোনো অসুবিধা নেই। তুমি সিনেমার ভালোটা কি করছো? এখন তুমি একটা কথা বললে, যেটা যে সিনেমা শুধু সংখ্যায় কমেছে না, সিনেমা কোয়ালিটিও কমেছে। এটার একটা কারণ অনেকের মতে, মানে আমরা যারা অনেক দিন ধরে কাজ করছি, 25-26 বছর ধরে যারা কাজ করছি, তাদের আমাদের অনেকেরই মনে হয়েছে যে এত লোককে নিয়ে কাজ করতে গেলে এইটুকু টাকার মধ্যে যদি আমায় বেঁধে রাখতে হয়, তাহলে যে ছবিটা 20 দিনে করার কথা সেই ছবিটা আমাকে 8 দিনে করতে হবে। এটা সব থেকে বড় কারণ। আমি এটাই প্রথম দিন থেকে বলছি যে সাপোজ ধরো আমি এখন একটা ছবি প্ল্যান করছি, ধরো 15 দিনে প্ল্যান করছি। আমি যদি আমার মনের মতন করে টেকনিশিয়ান নিতে পারি, আমি সেটাকে 20 দিন করবো, 22 দিন করবো, দরকার হলে 25 দিন করবো। আমার যদি দরকার হয় যে আমার কাছে এক্সট্রা ফুটেজ লাগবে বা আমার স্ক্রিপ্টের দরকার, আমি সেটা করব। এতদিন এত বছর ধরে কি হচ্ছিল, এইটা না একটা অন্য নেক্সাসে ঢুকে গেছিল। তারা ডিকটেট করছে, তারা তো সিনেমা বোঝে না। প্রথমত তারা নিজেরা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আমি বলবো না, অনেক সময় যেটা হতো যে আমি টেকনিশিয়ান চেয়ে পাইনি, না না ও নয়, একে নিতে হবে, ওর কার্ড নেই তো একে নিতে হবে। আরে কার্ডটা কাকে দিচ্ছ? যাকে দিয়েছো কার্ড, সে হয়তো অতটা কেপেবল নয়। আমার মনে হচ্ছে ওই ছেলেটি ভালো, তো আমি আমার মতন করে নিতে পারবো না? ধর আমি টাকা লাগাচ্ছি, মানে এরকম হয়ে যাচ্ছে, রেস্টুরেন্টে খেতে গেলাম, আমি টাকা দিচ্ছি, কিন্তু ওরা ডিসাইড করবে আমাকে কোনটা খেতে হবে। ভেজ খাবো না নন ভেজ খাবো, সেটা ওরাই ডিসাইড করে দিচ্ছে। তার মানে আমি ধরো ভেজ খাই, আমাকে নন ভেজ খেতে হবে, নাহলে তুমি চলে যাও, টাকাও দাও, নাহলে চলে যাও। এটা কোনোদিন সম্ভব কোনো জায়গায়, কোনো রাজ্যে এটা ছিল না। যার জন্য আমি তোমাকে বলছি, আমি যেটা আগামী দিনে দেখতে পাচ্ছি, নেক্সট 3 মাসের মধ্যে তোমরা রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে। অলরেডি রেজাল্ট কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। যবে থেকে 4 তারিখের পর থেকে ছবিগুলো রিলিজ হচ্ছে, তুমি দেখো বাংলা সিনেমার কিন্তু একটা গ্রাফ উপরের দিকে উঠছে। হয়তো সেইভাবে ওঠেনি, উঠছে কিন্তু যতগুলো বাংলা ছবি আসছে, এবং আগামী দিনে এই গ্রাফটা কিন্তু উপরের দিকেই থাকবে। এখানে তোমার যে প্ল্যানিংটা, তুমি বললে যে সিনেমা হল বাড়ানোর প্ল্যানিং, এই সিনেমা হল বাড়ানোর প্ল্যানিং, তোমার নিজস্ব একটা প্ল্যানিং আছে। তুমি যে জায়গা থেকে, তোমরা যে জায়গা থেকে শুরু করেছিলে, তোমাদের ত্রিপুরাতে তোমাদের সিনেমার ব্যবসা, কলকাতাতে তোমাদের সিনেমা, মানে তোমাদের পারিবারিক যে জিনিসটা ছিল অজন্তা, এবং তারপরে তুমি যে জিনিসটা শুরু করলে সেটা হচ্ছে এসএসআর এর মতো একটা চেন তৈরি করা। এসএসআর বিভিন্ন জায়গায় এসএসআর হল করা, 2 বা 3টে সিনেমা হল দিয়ে তুমি করলে, এমনকি গ্লোবের মতো একটা সিনেমা হল, একটা কি বলবো ঐতিহ্য তো বটেই, সেই গ্লোবটাকে তুমি নতুন করে সাজিয়ে সেটাকে এসএসআর গ্লোব করলে। এরকম আর কি কি প্ল্যান তোমার রয়েছে, আর কোথায় কোথায় তোমার প্ল্যান? দেখো আমার তো প্ল্যান আছে 100টা স্ক্রিন করা, তার মধ্যে এখন অবধি আমরা প্রায় 44টাতে 45টাতে পৌঁছে গেছি। সো এই বছরের শেষে যদি আরও ইচ্ছে, মানে আমার ইচ্ছে হচ্ছে 75 যদি পৌঁছে যাই, 30টা স্ক্রিন যদি করতে পারি, কারণ আমার 14-15টা জায়গায় অলরেডি কাজ চলছে। বাট প্রবলেম কি হয়, মনোবলটা তখন একটু ভেঙে যায় যখন একটু সিনেমা যখন না চলে। হ্যাঁ, যখন চলে তখন কিন্তু একদম তুঙ্গে থাকি, যে হ্যাঁ করতে হবে তাড়াতাড়ি এটা কোন। বাট আগে মানে সরকারের সময় কি হতো, পারমিশন পেতে অনেক সময় লাগতো। তো আমার পারমিশনগুলো যদি আমরা তাড়াতাড়ি পাই, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিনেমা হল হবে। আমার একটা সিনেমা হল রেডি হয়ে পড়ে আছে 1 বছর ধরে। আমার 5 CR ইনভেস্টমেন্ট আছে ওই সিনেমা হলে। সিনেমা হলটা কিনেছি, রেডি করে 2টো স্ক্রিন ফেলে রেখে দিয়েছি একদম। এটা কোথায়? আমতলায়। কিন্তু আমি এখন অবধি খুলতে পারছি। তো এইরকম যদি আমাকে যদি হেল্পগুলো করতে পারে সরকার থেকে, যে তাড়াতাড়ি 1 উইন্ডো ক্লিয়ারেন্স দিয়ে, তাহলে তো আমরা হল বানাতে সাহসও পাবো, আর তাড়াতাড়ি হলও খুলবে। আজকে সেই হলটা 1 বছর ধরে রেডি হয়ে পড়ে আছে। আজকে যদি চালু হয়ে যেত, আমি তো আরও 1-2টো হল এক্সট্রা তাড়াতাড়ি করতে পারতাম। আমার তো টাকাটা আটকে রইলো, আমার রোলিংটা আটকে গেল। এখানে এই দুঃখগুলো বলারও কেউ ছিল না, শোনবারও কেউ ছিল না, বোঝবারও কেউ ছিল না। এই প্রবলেমগুলো তো ছিল, এগুলো তো কেউ কোনোদিন অ্যাড্রেসও করেনি। সবাই খালি নিজেদের তালে চলছে। একটু অন্য ধারার ছবি যেগুলো এখানে আমরা নন্দনে দেখি, রাধাতে দেখি, একটা সময় তো আমরা যখন প্রথম দিকে ছবি করতাম, এরকম তো অনেক সিনেমা হল, সরকারি হল, যেগুলো এই ধরনের ছবি চালাতো মানে সবসময় যে এটা চালাবে তা নয়, এটা আমি বলছিও না, কিন্তু একটা মোটামুটি একটা জায়গা ছিল। এই সরকারি হলগুলো যেগুলো, বা সরকার নিজস্ব কোনো ভূমিকা কি নিতে পারে এই সিনেমা হল করার ক্ষেত্রে? অনেক 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 অপশন আছে। প্রত্যেকটা মহকুমায়
একটা করে অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামগুলোকে যদি রিভাইভ করে দেওয়া যেতে পারে, অ্যান্ড যদি ওখানে একটা নিয়ম করে দেওয়া যায় যে না ওখানে খালি বাংলাই চলবে এবং সেটা টিকিটের দামও কম হবে, তাহলে আমার মনে হয় বাংলা সিনেমার ট্রেন্ড সেটিং পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এবারে টিকিটের দামটা কম নিয়ে আমি তোমাকে একটা প্রশ্ন করছি। ধরো এই নন্দন বা রাধা, এখানে যে টিকিটের দামটা হয় সেই দামটা তো এই হলগুলো চালানোর পক্ষেই উপযুক্ত নয়। না না না, হ্যাঁ, এটা সম্ভব নয়, এটা তো সম্ভব না, টাকা উঠে না। টাকা ওঠে না। আবার আমি পাশাপাশি দেখতে পাচ্ছি যে ধরো এই ডিস্ট্রিবিউশন চেন থেকে আলাদা করে বেরিয়ে গিয়ে প্রদীপ্ত ভট্টাচার্য নিজে বিভিন্ন জায়গায় স্ক্রিন লাগিয়ে লাগিয়ে ছবি দেখাচ্ছে, বিভিন্ন হলে দেখাচ্ছে, ইয়েতে দেখাচ্ছে, সেখানেও টিকিটের দাম কিন্তু 300 টাকা রাখছে। তার মানে কি দর্শক 300 টাকা দিয়ে ছবি দেখতে রাজি আছে? সেটা হয়তো প্রত্যেক একটা করে শোতে 300 টাকা হবে, হ্যাঁ, এবার সেটা সারা সপ্তাহ চললে সেটা 100 টাকা তো হতে পারে। হ্যাঁ 100 টাকা হবে। কিন্তু দেখো তোমাকে অ্যাকচুয়ালি ইকোনমিক্সটা বুঝতে হবে যে আমি টিকিটের দামটা তখনই কমাতে পারি যখন আমার ওই টিকিটের দামটা পোষাবে, মানে যখন হলটা চালানোর ক্ষেত্রে। হল চালাতে গেলে আনুষঙ্গিক অনেক রকম খরচা আছে, যেমন ভাড়া দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, স্যালারি দিতে হয়। তো এইগুলো যদি না ওঠে বা অ্যাভারেজ সেলে যদি না আসে তাহলে কিন্তু টিকিটের দাম পট করে কমানো যায় না। বাট আমরা কিন্তু অনেক সময় কমও রাখি। কেন কম রাখি? আমরা চাই যাতে লোকে আরো বেশি করে আসুক। গ্লোবেই আমি দেখেছি 99টা আমার এখানে একদম মানে আমি ক্লিয়ার রাখি। এবং আমি এটাও দেখেছি নন্দনে অনেক সময় ধরো একটা সময় যেই ছবিটা চলছে আমার এখানে যদি ধরো 6টায় চলে, নন্দন যদি হাউসফুল হয়ে যায় আমার এখানে 6টায়ও কিন্তু ভালো লোক হয়। মানে নন্দনে ধরো টিকিটটা পেলো না, তারা গ্লোবে চলে এলো মেট্রো করে এবং সিনেমা দেখে টুক করে আবার বাড়ি চলে গেল মেট্রো করে। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে। সো নন্দনের বিকল্প হিসেবে কিন্তু গ্লোবেও করা যেতে পারে, কারণ নন্দনে দেখো সবসময় সব ছবি তো চালাতে পারে না। সেই ছবিগুলোকে আমরা হয়তো অনেক সময় টাইমটাকে অ্যাডজাস্ট করে আমরা করি। নন্দনে ধরো 6টায় আছে, আমি ধরো 1:30টায় করলাম বা 2টায় করলাম বা 3টায় করলাম, তো একটু টাইমিংটাকে অ্যাডজাস্ট করলে বাংলা দেখো আট দ্য এন্ড অফ দ্য ডে ব্যবসাটাকে বড় করতে হবে। সেটা কিভাবে করতে হবে সেটা রাস্তা আমাদের বার করতে হবে। এবার গভর্নমেন্টের সঙ্গে দেখো, ওটা নন্দন হচ্ছে গভর্নমেন্টের হল আর এটা হচ্ছে আমাদের প্রাইভেট। তো আমি আমার মতন করে প্ল্যান করছি, গভর্নমেন্টের মতন প্ল্যান করছে, চেষ্টা করি যাতে ব্যবসাটাকে যাতে আরো তুলতে পারি। গ্লোবের প্রসঙ্গে একটা কথা আসি, যে আমরা ছোটবেলায় যখন গ্লোবে দেখতাম, মানে ওই অঞ্চলে যখন আমরা সিনেমা দেখতে যেতাম ছোট থেকে, তো মানে ওই অঞ্চলে যাতায়াত ছিল ইংরেজি ছবি দেখবো বলে, ধরো গ্লোব, নিউ এম্পায়ার, লাইট হাউস। এখন তো গ্লোবের ওই রাস্তাটা দিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। না, এটা কিন্তু আমি ছোটবেলায় যখন মার সঙ্গে ওই ট্রেজার আইল্যান্ডে যেতাম তখনই কিন্তু একই ছিল। না, তোমার ছোটবেলায় আমার ছোটবেলায় বাট আমি যখন ওখানে ট্রেজার আইল্যান্ডে যেতাম আমি ওই একই সিচুয়েশন দেখেছি, মানে হাঁটা ওখানে মুশকিল। বাট দেখো একটা কি হয়, ওটা একটা নস্টালজিয়া, ঠিক আছে? ওই নস্টালজিয়ার মধ্যেও ইনিশিয়ালি যখন গ্লোবটা আমি স্টার্ট করেছিলাম একটু রেসপন্স কম ছিল, একটু বেড়েছে। সো এখন একটা জায়গায় আছে, তো আমাকে আরো বাড়াতে হবে সেলটা। সেল বাড়লে লোকে আসবে, আর লোকে আসলে আমাদেরও লাভ হবে, সিনেমা ইন্ডাস্ট্রিও লাভ হবে। সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি ভাবিনি গ্লোবে বাংলা সিনেমা হাউসফুল হবে, যেটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে গেছে। প্রথম বাংলা সিনেমা কোনটা হাউসফুল হয়েছে? বহুরূপী আর টেক্কা। হ্যাঁ, ওই দিয়ে স্টার্ট করলে তোমার এটাও তো বেশ কিছু শো আমি দেখেছি হাউসফুল গেছে। একাডেমি অফ ফাইন আর্টস। হ্যাঁ, একাডেমি অফ ফাইন আর্টস তো আমার মনে হয় গ্লোবের জন্যই বানানো মনে হচ্ছিল যে ওখানেই সব প্রিমিয়ার হয়েছে, ওখানেই সিনেমা চলেছে, আবার রিলিজও ওখানে হয়েছে। সো ওটা একটা আলাদাই একটা একে অপরকে কমপ্লিমেন্ট করেছে সিনেমাটার সঙ্গে সিনেমা হলটা। সো ভালো গেছে ওখানে। এই যে ধরো সিনেমার যে ফুটফলটা, মানে আমি তো দেখেছি অনেক জায়গাতে সিনেমা দেখার অভ্যেসটা চলে গেছে। ধরো অনেক জেলা আছে, তো অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে যেখানে কোনো সিনেমা হলই নেই, কেমন? এবার লোকে মানে ওই সিনেমায় অভ্যেসটা চলে যাওয়াটা তো একটা খুব বড় ফ্যাক্টর, যে আমি একটা জায়গায় দেখতে যাচ্ছি, নাটকই হোক, সিনেমাই হোক, যাত্রাই হোক। যাত্রা যে কারণে পেনিট্রেশনটা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে এখন, সিনেমা হলের পেনিট্রেশনটা কমে গেছে। যখন আমি একটা তামিল ছবি দেখছি, মানে লোকে হই হই করে দেখতে যাচ্ছে, আমি দেখছি সেই তামিল ছবিটা হিন্দি ভার্সনে, আচ্ছা ডাবড। আমি বহু ইংরেজি ছবি আমি দেখেছি যে হিন্দি ভার্সনে ডাবড হয়ে হলিউডের ছবি আসে। মানে আমি হিন্দি শুধু বলছি না, হিন্দির পাশাপাশি অন্যান্য অনেকগুলো ভাষাতে এটা ডাবড হয়। বাংলা সিনেমার এই যে একটা অলিখিত অঘোষিত নিয়ম যে আমরা বাংলায় কোনো কিছু ডাবিং অ্যালাউ করি না, এরকম নেই কিন্তু কিন্তু আমার এটা মনে আছে, আমি ওইটা সেই সময় আমি ফলো করেছিলাম। এটা আমার যতদূর মনে পড়ছে 2013, 12-13 এরকম ঘটনা, যখন গুন্ডে রিলিজ করেছিল, মনে আছে।
আমার কাছেও ফোন এসেছিল। হ্যাঁ, আমার কাছেও ফোন এসেছিল, আমি বলেছিলাম না আমি এটা সাপোর্ট করি না, যে বাংলাতে ডাবিং করা যাবে না। এটার একটা কারণ আছে, কারণটা খুব সিম্পল, যে আমি যদি বাংলা ভাষায়, আমি অনেক গল্প উপন্যাস বিদেশি ভাষার তো আমি বাংলা ভাষার অনুবাদে করেছি, তো আমি একটা অনুবাদ করলে অসুবিধে কি? মনে আছে আমার কাছে ফোন এসেছিল, গন্ডে যখন বাংলা এসেছিল তখন আমিও এটাতে প্রতিবাদ করেছিলাম এবং আমি বাংলাটাও চালিয়েছিলাম। দেখো, আমার মনে হয় তুমি এগুলোকে কোনোদিনও টেকনোলজিকে আটকাতে পারবে না, পারবে না। তুমি ডাবকে আটকাতে পারবে? কেউ যদি ডাব করে, টেলিভিশনে তো দেখানোই হচ্ছে, সব রাজ্যে সবকিছু হচ্ছে, তা আমি আমার রাজ্যে কি করে একটা আটকে দেবো? এটা কোনোদিন সম্ভব নয়। আর যদি এক্সপেরিমেন্ট করে যদি ওটা সত্যি পাবলিক দেখতে আসে বা পছন্দ করে, তাহলে আমাদের আপত্তিটা কোথায়? আলটিমেটলি কন্ট্রিবিউশন তো ইন্ডাস্ট্রিতেই আসছে, সেটা হয়তো বাইরের সিনেমা হচ্ছে। আর সেখানে ওরা অ্যাকচুয়ালি একটা ইনসিকিউরিটি থেকে করছিল যে আমাদের ইন্ডাস্ট্রি যেন মরে যাচ্ছে। তো আজকে ওটা 2013 তুমি কথা বলছো, আজকে 13 বছর বাদে আমাদের ইন্ডাস্ট্রি কোন জায়গাটায় আছে? একই জায়গায় রয়েছে। তাহলে আমার তো মনে না, হয় আমার 2013 থেকে এখন অনেক অনেক নিচে নিচে নেমে নেমে গেছে। গেছে। Yes, নেমে গেছে। আমি যদি সেই সিচুয়েশনও ভাবি, তখনও কিন্তু বাংলা সিনেমা আরো ভালো জায়গা ছিল। 50 দিন 100 দিন প্রায় রেগুলারলি হতো ছবি রিলিজ হলে, এখন সেটা হচ্ছে না। না, এখানে আরেকটা জিনিসও আমরা অনেক সময় ভুলে যাই, যে ধরো এটা তো বাংলায় ডাবিং হলো, বাংলায় ডাবিং হলে সেই ডাবিংটা যারা করবে তারা তো মানে আমাদের এখানকার ইন্ডাস্ট্রির লোকজন, আমি তো আমাদের স্টুডিওতে কাজ আমাদের হবে। স্টুডিওতে কাজ হবে, Yes. এই জায়গাগুলো আমরা কিন্তু কোনোদিন ইগনোর ভাবছে করেছি না, এগুলো তো ভাববার তো একটা, দেখো আজকে আমি যদি 3 বছর বাদে কটা হল বাড়বে সেটার অ্যানালাইসিস করতে পারি, তাহলে যারা প্রডিউস করছে তাদেরও তো ভাবতে হবে যে 3 বছর বাদে আমাদের মার্কেটটা কোথায় যাবে, বা আমাদের কি ধরনের ছবি হতে পারে, কি অ্যাক্টর নিতে পারি, বা কি স্ক্রিপ্ট সিলেক্ট করতে পারি। ভাবনার অভাব এখানে সব জিনিসে। এখানে ভাবছে যে এর সঙ্গে এর ছবি আসলে কি করে ওকে আটকিয়ে আমি বেশি করতে পারি, এইটা চলছে। পুজোর সময় হেলদি যেটা হয়। কম্পিটিশনটা হচ্ছে না, যে ধরো ওরও চলুক আমারও চলুক, আমার সেলটা একটু বেশি থাকুক, এইটা হচ্ছে একটা হেলদি কম্পিটিশন। কিন্তু এইটা ভাবছে যে ওটা একদম ফ্লপ হয়ে যাক, আমারটা চলুক, এইটা আমার মনে হয় একদম কম্পিটিশন থাকলে ভালো লাগবে। আজকে যদি কেউ না থাকে, আমি একা থাকি, আমার ভালো লাগবে না একটা দিনের পর কাজ করতে, কারণ আমি তো রিল্যাক্সড হয়ে যাবো যে আমার তো কেউ হারাবার নেই। সেটাই হয়েছিল এতদিন আমাদের স্টেটে, এক পক্ষ খালি রাজত্ব করতো, বাকিরা সবাই কেউ ছিল না, যার জন্য কম্পিটিশনও হয়নি, কেউ আসেনি। মানে লেভেল প্লেইং ফিল্ডটা যেটা একটা Yes. সময় ছিল, Yes. সেখানে একটা কথা আমি শুনতে পাই, আমি জানি এই কথাটা বলাটা খুব অনুচিত, কিন্তু প্রচুর লোকে বলে যে বাঙালি 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 ছাড়া হবে না। কিন্তু আমি যত কাজ করেছি বহু সময় আমি দেখেছি যে পুরনো বাংলা ছবি, আমরা এখানে কিন্তু বাঙালি ছাড়াও প্রচুর কন্ট্রিবিউটার যারা বাঙালি নন সিনেমায় কন্ট্রিবিউশন রয়েছে, মানে সেই কাঙ্কারিয়া থেকে শুরু করে হ্যাঁ, তোমার হ্যাঁ, বাঙালি ছিল কতজন প্রডিউসার একটা টাইমে, সব তো নন বেঙ্গলিরাই ছিল। বাট কি হলো, তারপর ওই আস্তে 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 তারা বন্ধ করে দিল। তারপর এখনো কিছু লোক এখনো আছে, অনেকে আছে, এখন এসবিএফ আছে, কিন্তু SK ধরো আছে। প্রীতম জালানরা বন্ধ করে দিয়েছে, না, এখনো আছে, কাঙ্কারিয়ারা বন্ধ জালান করে মাঝে দিয়েছে। মধ্যেই ছবি করেন। আমি তো ইয়েদের আর দেখি না, আরডি বানশালদের তো আর না, দেখি ওরা না। আর করে না, ওরা আর করে না। ওরা আর করে না। কিন্তু এরা তো মেজরলি হ্যাঁ, হ্যাঁ, এরা কন্ট্রিবিউট অনেক, করেছে হ্যাঁ, হ্যাঁ। বাংলা সিনেমাতে। এসবিএফ করে, এখন SVF করে এখন, SK রানেরা করছে, করে। রানেরা করছে। তো এখনো আছে, এরকম নয় যে না, বাট তারাও দেখো ওদেরও কন্ট্রিবিউশন আছে টু দ্য ইন্ডাস্ট্রি ডেফিনেটলি। বাট আমার মনে হয় ওই কম্পিটিশনটা হেলদি হওয়াটা দরকার, যেটা হচ্ছিল না। ওই একটা এক পক্ষ নিয়ে চলা, আমার মনে হয় একটু কন্ট্রিবিউশনটা ভালো হলে, মানে ধরো সবাই মিলে যদি চলে, তাহলে আমার মনে হয় ভালো হবে। সুরিন্দর ফিল্মস আর এসভিএফ একসাথে করতো, হ্যাঁ, হ্যাঁ, তারপর ওদের ইন্টারনাল হয়তো কিছু ইন্টারনাল হয়তো কিছু হয়েছে টয়েছে। চেঞ্জ হয়ে গেছে। বাট ঠিক আছে, ওরা যেটা ভালো মনে করেছে। বাট দুজনেরই প্রচুর হিট আছে, এসবিএফ এরও প্রচুর হিট আছে, সুরেন্দ্র ফিল্মসেরও প্রচুর হিট আছে। একটা জিনিস কি তোমার মনে হয় যে একটা সময় যে ধরনের বাংলা ছবি, মানে যেগুলোকে আমরা মেইন স্ট্রিম বলা হতো, যেটা হই হই করে সারা বেঙ্গল জুড়ে চলতো, সেইটা কোথাও একটা হারিয়ে গেছে? কারণ হচ্ছে সবাই ওই একদম রিমেক বানাচ্ছিল। প্রথম রিমেকগুলো চলছিল বলে কন্টিনিউয়াস রিমেক তৈরি হচ্ছিল। যখন পাবলিক দেখলো যে সেট ম্যাক্সে সেম রিমেক ছবি চলে আসছে, সেট ম্যাক্স ফ্লারিশ করে গেল, টিভিতে চলে আসা শুরু হয়ে গেল, তারপর ইউটিউবে সবগুলো সিনেমারই অ্যাকচুয়াল ভার্সনটা হিন্দিতেই দেখা যাচ্ছে। আর আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে আমরা হিন্দিটাও ভালো বলতে পারি, বুঝতেও পারি। তো ও যখন ওইটা পেয়ে যাচ্ছি, তখন আর ওই ইন্টারেস্টটা বিল্ড আপ হচ্ছে না, কারণ স্কেলে ম্যাচ হচ্ছে না। আমাদের যে বাজেটে তৈরি আছে আর সাউথের ছবিটা যে বাজেটে, অনেক ডিফারেন্স হয়ে যায়, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে স্ক্রিনে। আর কোভিডের পর তো শেষ একদম করে দিল, কেননা কোভিডের পর আমরা সব রকম ভাষার ছবি দেখা শুরু করলাম সাবটাইটেলই,
কারণ বাড়িতে ছিলাম তো আমরা সব রকম সিনেমা দেখা শুরু করলাম, তো এগুলো অনেক রকম চেঞ্জেস হয়েছে। বাট আমি তোমাকে আবার বলছি, এই ঘরানাটা আবার ফিরবে। সেটা কিন্তু খাদান দিয়ে হয়েছে, সেটা কিন্তু ধরো জিতের ছবি দিয়ে হচ্ছে, ঠিক আছে? জিৎ যেমন কন্টিনিউয়াস ওই ঘরানার ছবি করে যাচ্ছে, চেঙ্গিস বলো, রাবণ বলো, এগুলো করে যাচ্ছে। তো আমার মনে হয় ওই ঘরানাটা কিন্তু ফিরবে। এবং ওই দেখো এখন ওই ঘরানারই ছবি করা হচ্ছে দেশু 7-এ, পুরো একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। ডেফিনেটলি আমার মনে হয় অনেক অনেক চেঞ্জেস দেখতে পাবে, এবং এইবার তুমি ভেরিয়েশন দেখতে পাবে। এতদিন কি হতো, একটা টেকনিশিয়ান তোমাকে নিতে হতো, হ্যান হতো, ত্যান হতো, এত রকম এত আমাদের উপরে থোপে দিত। এখন আমরা কি করছি, আমরা এখন একটা সিনেমা শুটিং করছি, সেটাতে হয়তো আমরা 40 দিন শুটিং করব প্ল্যান করেছি, সেটা হয়তো দেখা যাবে যদি 50 দিন করতে আমরা করবো। কারণ আমার 40 দিনের যেটা, আমি তো 50 দিনেরই ভাবছিলাম, আমি 40 দিনে শেষ করার চেষ্টা করছি। কিন্তু আমার যদি মনে হয় তার কারণ অনেক বেশি লোক, আমার খরচা বেশি, স্কেল বাড়াতে পারবো না। আমি যদি এক্সট্রা করি, আমার কাছে ফুটেজ এক্সট্রা থাকবে, এডিটরের কত সুবিধা হবে এডিট করার জন্য সিনগুলোকে, সেগুলো করা হচ্ছে। আমি ওই জন্য বলছি আমার ওই ঘরানাটা ফিরবে, তুমি আবার দেখবে। কি হলের সংখ্যা বাড়বে বলে তুমি মনে করো? হ্যাঁ হ্যাঁ, হল বাড়বে, হলে নাম্বার অফ স্ক্রিনস বাড়বে, লোকেশনস বাড়বে, নাম্বার অফ স্ক্রিনস বাড়বে, এগুলো বাড়বে, অনেক কিছু বাড়বে। মানে এখন ধরো এটা আমি নাম করে বলছি, ধরো বিজলির মতো একটা হল, বা তোমার বসুশ্রীর মতো একটা হল। আমার ছোটবেলায় তো বসুশ্রীতে একটা সাংঘাতিক ফুটফল ছিল, এবং এটা একটা মানে কি বলবো, একটা এলিট হলগুলোর মধ্যে একটা হল ছিল। এখন তো আমার ওই হলটায় গেলে আমার একটু দুঃখই লাগে। তো এই জায়গাগুলোকে মানে করার মতো লোক বা কোনো ভাবনা কারুর আছে? দেখো বসুশ্রী বিজলি, আমি তো চাই, আমার বুম্বাদার সঙ্গে অনেকবার কথা হয়েছে যে বিজলির মিনার বিজলি ছবি করে ওনার, আমি অনেকবার বলেছি, এবং বুম্বাদা প্ল্যানও করছে, এখন ছবি করে কাজও চলছে। তো ডেফিনেটলি উনিও কিছু কনসিডার করবেন এবং হলগুলোকে রেনোভেট করবে। বাট ইনফ্যাক্ট বিজলি রেনোভেটও করেছে, বাট এত বড় হল তো একবারে রেনোভেট করাটা একটু ডিফিকাল্ট আছে। বাট আমার মনে হয় করবে, আগামী দিনে প্ল্যানিং আছে, তো করলে চলবে, না চলার কিছু নেই। রিসেন্টলি দেখবে ইন্দিরা খুলবার একটা প্ল্যান চলছে, ইন্দিরা কাজ চলছে, ইয়েস, ইন্দিরা খুলে যাবে পারমিশনস পেয়ে গেলে। বসুশ্রীতেও আমার কথা চলছে। বসুশ্রীতে অ্যাকচুয়ালি অনেকগুলো সমস্যা আছে, যেমন বসুশ্রীতে যারা আছেন, যারা ইয়েতে, তারা অনেক পুরনো, এবং অনেকের একটা গ্রুপ, মানে ধরো 18-19 জন পার্টনার, তো ওদের ফ্যামিলির সবাই বসে তারপর ডিসিশন নেয়। তো সেই জন্য মন্টু বাবুর, হ্যাঁ হ্যাঁ, সব ফ্যামিলির লোকেরা। তো আমার মনে হয় একটু সময় লাগবে ওটা, বাট ওরাও ভাবনা চিন্তা করছে। দেখো এখন সিঙ্গেল স্ক্রিনকে বাঁচাতে গেলে তোমাকে একটু রেনোভেশন ইজ রিকোয়ার্ড, অ্যান্ড সেটা আমার মনে হয় এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, সবাই চেঞ্জ করার চেষ্টা করছে। যেমন প্রাচীতে রেনোভেশন করা হয়েছে, অশোকায় রেনোভেশন করা হয়েছে, প্রিয়াতে দাদুলদা অনবরত কিছু না কিছু রেনোভেশন, বরাবরই নবীনা রেনোভেশন করা হয়েছে, সো মেনকা রেনোভেশন করা হয়েছে। তো রেনোভেশন না করালে থাকতে পারবে না, তো কম্পিটিশনে টিকতে গেলে রেনোভেশন ইজ মাস্ট। হ্যাঁ, এখন যেটা দরকার সেটা হচ্ছে একটু সিটটাকে কম করে, একটু সিটের ইয়েটাকে ধরো একটুখানি রিক্লাইনার সিট লাগিয়ে দিল, তাহলে জিনিসটা আরো ভালো হয়। যেটা এখন আমরা প্ল্যান করছি, যে ধরো রিক্লাইনারও লাগালাম, লাউঞ্জারও লাগালাম, আবার নর্মাল সিটও রাখলাম, তাতে 3টে ভেরিয়েশন থাকে। সিটের সংখ্যা কমিয়ে দিলাম 250 সিট বা 200 সিট, তাতে কি আর সব ধরনের লোক আসলে এনজয় করতে পারবে ছবিটা, এবং টিকিটের দামেও ভেরিয়েশন থাকবে। তুমি জন্মেছো কলকাতাতে না ত্রিপুরাতে? আমি কলকাতায় জন্মেছো। ত্রিপুরায় তোমাদের ওই যে হলটা ছিল একটা সময়, যেখানে ত্রিপুরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হতো, মানে আগরতলায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হ্যাঁ আমাদেরই সিনেমা, তোমাদেরই সিনেমা হল ছিল। আমি ওখানে গেছি, হ্যাঁ আমি 3 বার ওখানে ওই ফিল্ম ফেস্টিভ্যালে গেছি আর কি। এক যে আছে কন্যা নীল নির্জনে, আর কোনো একটা ইয়েতে আর কি। ওই সময় আমি ছবি দেখেছি, আমি সব ছবি ওই স্টিল ফটো, তুমি পারলে একটু দিও তো আমার, যদি পাও তুমি আমাকে, কারণ ফিল্ম ফেস্টিভ্যাল হতো। হ্যাঁ, তো ওই সময় আমি যেটা দেখেছি যে একটা সময় ওটা বন্ধ হয়ে গিয়ে ওটা রেনোভেশন শুরু হলো। ওটাই বোধহয় আমি তোমাদের প্রথম রেনোভেশন, এবং ওটা পরে একটা বিল্ডিংটা ভেঙেই তো ওখানে মল প্লাস সিনেমা হল হয়েছে। এবার তোমাদের একটা ব্যবসা কলকাতাতে, এটা দীর্ঘদিনের। তুমি সিনেমার ব্যবসায় আগ্রহী কেন? শুধুমাত্র পারিবারিক সূত্রে? না, অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমার দাদু 3টে সিনেমা হল নিয়েছিলেন। একটা হচ্ছে রূপসী সিনেমা হল নিজে বানিয়েছিল, বরানগরে আনন্দম সিনেমা সেটাও নিজে বানিয়েছিল, আর অজন্তা সিনেমা বীরেন রায়ের থেকে কিনেছিল 1972 সালে, এরকম কিছু। তো তখন কি হয়, আমার কাকা জ্যাঠা বা আমার পিসিরা সবাই 7 ভাই আর 4 বোন। তো বাবা যেহেতু খেলাধুলা করতেন, ব্যাডমিন্টন খেলতেন, তো বাবা কলকাতায় খেলবার সূত্রে আসা,
সেই সূত্রে আসতে গিয়ে তখন অজন্তা সিনেমা বাবার দায়িত্ব পড়ে যে অজন্তাটা দেখবার জন্য, আর আনন্দমটা সিনেমা প্রোগ্রামিং করার জন্য। আনন্দমটা এবার যখন আমার দাদু মারা যান তখন এটা যেহেতু ভাগ করা হয়, তখন অজন্তা সিনেমা হলটা আমার বাবার ইয়েতে পড়ে, তো বাবা অজন্তাটা সিনেমাটা চালায়। বাট তখন চলতে গেলে কি হতো, তখন ওই পুরোনো সিনেমাগুলো চলতো, বাট অজন্তা একটা বরাবরই সেল ছিল, কারণ রাস্তার উপরে সিনেমা হল, একটা অজন্তায় কোনো সিনেমা লাগলে মোটামুটি 20-25 সপ্তাহ বা 50 সপ্তাহ ছবি চলেছে। সো এবার কি হতো, আমি আস্তে আস্তে বড় হচ্ছি, তো বাবার বাড়িতে সারাক্ষণ সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। বাবা ততক্ষণে একটা দুটো সিনেমা প্রডিউসও করে ফেলেছে। সো ওই বাড়িতে সারাক্ষণ কেউ না কেউ আসলে সে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো তো শুনছি, আমি তো তখন অতটা বুঝি না, সারাদিন সিনেমা নিয়ে আলোচনা, নাহলে খেলাধুলা নিয়ে আলোচনা। তো তখন তারপর আস্তে আস্তে সিনেমা হলে যাওয়া, রোববার করে সিনেমা হলে যাওয়া। এবার রোববার যাওয়া আসা মানেই আমাদের একটা সিনেমা দেখতে হবে, সেটা ভালো সিনেমা হলে বা যাই হোক, আমরা একটা সিনেমা হলে দেখবো। তো ওই যেতে 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 একটা ইন্টারেস্ট বিল্ড আপ হয়। আর সব থেকে একটা ভালো লাগে, ধরো আমি আমার সিনেমা হলে গেলাম আর আমি দেখছি এত লোক আমার সিনেমা হলে এসছে, ওটার একটা আলাদা একটা আনন্দ আছে, যে এত লোক আমার সিনেমা হলে এসছে, এটা একটা আলাদা আনন্দ আছে। আমি ব্যালকনির থেকে আগে একটা বক্স টাইপের হতো সাইড থেকে, ওইটাতে আমরা তিনজন বসতাম, আমি বাবা আর মা, তিনজন বসে ওখানে সিনেমা দেখতাম। তো ওইখান থেকে ভালো লাগা, এবং প্রত্যেক রোববার গিয়ে যখন সিনেমা দেখা, তো ওইখান থেকে আস্তে আস্তে ইন্টারেস্টটা বিল্ড আপ হয়। আর তারপর যখন 1999 সাল বা ধরো 2000 সালে যখন আস্তে আস্তে এখানে যখন মাল্টিপ্লেক্স খুলে যায় ফোরাম, তখন মনে হয় যে একটুখানি সিনেমা হলটা যদি একটু রেনোভেশন করে যদি একটুখানি চালানো যায়। ওই রেনোভেশন থেকে আমি তখন ঢোকা শুরু করি, তখন আমি ক্লাস 11 বা 12-এ পড়ি। তো হলে থাকা, কাজ দেখা, মিস্ত্রি কাজ করছে। তো তখন তারপর যখন হলটা খোলে 2001 সালে, ওই প্রথম দিন হলে থাকা, এবং প্রথম দিন দেখলাম যত লোক হলের ভেতরে আছে তত লোকই হলের বাইরে দাঁড়িয়ে আছে, সেটার যে একটা আলাদা একটা আনন্দ, যে আমার এতদিনের এফার্ট, এতদিনের মিস্ত্রিদের সঙ্গে দাঁড়িয়ে থেকে হলটাকে খোলা, এটা একটা আলাদা মজা ছিল। মানে তুমি প্রায় একদম মানে কি বলবো, আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি ঢুকে গেছো। হ্যাঁ, সারাদিন যদি তুমি বাড়িতে সিনেমা নিয়ে আলোচনা শুনছো, তুমি কি ভালো, মানে তোমার তো ওইটাই মনে হবে যে এটাই মনে হয় লাইফ, তখন মনে হয়েছে। আর আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল না যে আমি কোথাও চাকরি করি। তোমাদের তো সিনেমা হলের ব্যবসা, এই যে এখন তুমি কলকাতা শহরে ডিস্ট্রিবিউশনে, বিশেষ করে তোমার হিন্দি ছবির ডিস্ট্রিবিউশন, আমি তো দেখি যে ম্যাক্সিমাম হিন্দি ছবি যেগুলো ডিস্ট্রিবিউটেড হয় সেগুলো সবই তোমার এসএসআর থেকেই অলমোস্ট হচ্ছে। এই ব্যবসাটাতে তোমরা কবে এলে বা তুমি কবে এলে? না, এইটাও অ্যাকচুয়ালি বাবার ইন্সপিরেশনই। বাবা সিনেমা প্রডিউস যখন করেছিলেন, বাবা বম্বেও গেছিলেন, বাবা প্রচুর হিন্দি সিনেমাও ডিস্ট্রিবিউট করেছে, হিন্দি ইংলিশ সিনেমা। বাট কি হয়, মানে বাবার হয়তো কোনো সময় লাভটা শ্যুট করেনি, হয়তো ওইভাবে ক্লিক করেনি, আমার সেটা ক্লিক করে গেছে। তো আমি যখন লাইনে এসেছিলাম অ্যাজ অ্যান এক্সিবিটার, আমার কোথাও গিয়ে মনে হয়েছে সিনেমা পেতে খুব কষ্ট হয় এই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। এইটা একটা যখন ছিল না, আমাদের বুকার ছিল, কিন্তু উনি অনেক চেষ্টা করতেন, বিলুদা বলেছিলেন, তো উনি অনেক অনেক চেষ্টা করতেন। আমার শেখাটা ওখান থেকেই, প্রোগ্রামিং কি করে করতে হয়, কোন সিনেমার পরে কিভাবে, আমি ওনার কাছ থেকে ওগুলো শিখেছি। তো শিখে আমি নিজেই করতাম। রিসেন্টলি আমি ওটা ছেড়ে, এখন যেহেতু এত সিনেমা কাছে পারি না বলে এখন লোকজন রেখে করি, নাহলে আমি নিজে হাতে পুরো প্রত্যেক উইকে বসে বসে প্রোগ্রামিং করতাম। তো ওনার কাছ থেকেই শেখা। বাট ওই মানে প্রোগ্রামিং করতে 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 জিনিসগুলোতে এসছি আর কি। মানে আজকে মানে আমরা যখন এটা টেলিকাস্ট হবে তো তার অনেকদিন আগেই হয়তো, মানে আমরা হয়তো মাসখানেক আগে কথা বলছি, তোমার তো আজকেই বোধহয় আমার হ্যাঁ 3টে সিনেমা, 3টে ছবি। না অ্যাকচুয়ালি কি হয়েছে, বাবার যখন ওইগুলো করেছিল, বাবার চলেনি, মানে বাবা মানে হিট হয়নি। আমার 2-3টে ছোট ছবির পরেই আমার প্রথম ছবিটা এসেছিল পিঙ্ক, এবং আমার মনে আছে পিঙ্কের একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। পিঙ্ক যখন আমি বম্বে থেকে নিতে গেছি, তখন সিনেমাটা আমি একটা খুব কম পয়সায় সিনেমাটা পাই, মানে ধরো 25 lakhs। তো বাবা আমাকে বললো যে যদি 25 লাখে তাই নিয়ে নে, এরকম টাইপের। কারণ বাবা তো আগে অনেক লস করেছে, বলে বেশি টাকা দিবি না, বম্বেতে কিন্তু বেশি টাকা দিবি না। তো আমি 25 লাখ পেয়েছি। তো একজন বললো যে ঠিক আছে, আমি 1.5 কোটি টাকা লাগাচ্ছি, তুমি 25 লাখ দিলে হয়ে যাবে। তো হয়ে গেল, তার সঙ্গে জয়েন্টলি করে আমি চলে এলাম। এবং আসবার আগে আমি অনিরুদ্ধদাকে ফোনও করলাম
যে টনিদা এরকম, আমি শতদীপ, আমি এরকম সিনেমাটা তোমার নিয়েছি, তো তুমি যদি বম্বেতে থাকো তাহলে বা কলকাতা থাকো একবার দেখা করবো, জাস্ট আমি আলোচনা করতে চাই যদি তোমার কোনো ইয়ে থাকে, বিকজ হি ইজ আ বেঙ্গলি, আর আমার কাছে একটা প্রাউড ব্যাপার যে একটা বাঙালির প্রথম সিনেমা আমি নিয়ে রিলিজ করবো বেঙ্গলি। তো এবং টনিদা প্রথম ফোনে না প্রথমে বুঝতে পারি, তো টনিদা বললো আমি একটু অকুপাইড, আমি তোমাকে জানাচ্ছি। তারপর মনে হয় টনিদা আবার কাউকে জিজ্ঞেস করেছে, সে বলেছে হ্যাঁ এই লোকটি নিয়েছে, তখন টনিদা বললো ঠিক আছে আজকে আমরা দেখা করছি। তো দেখা করলাম, দেখা করে বললাম যে, তখন আমাকে বললো যে এই জায়গাগুলো তুমি একটু দেখে নিও, তারপর প্রিয়া বা নন্দন, তো নন্দনে পিঙ্ক লেগেছিল, তো ওইগুলো করেছি। এবং প্রথম দিন যখন সিনেমাটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখি প্রথম শোতে 16 জন লোক ছিল। তো সিনেমাটা আমার দারুণ লাগে, সকাল 9টায় দেখতে গেছিলাম, সিনেমাটা দারুণ লাগে। বেরিয়ে আমাকে প্রোডিউসার ফোन করলেন, कैसा लगा? बोला पिक्चर तो अच्छा है बट आदमी नहीं है। बोला आप ऑफिस जाइए, आप बुक माई शो खोलिए, आप चेक कीजिएगा, पिक्चर ठीक है, आपका पिक्चर ठीक जाएगा। এবার বম্বে লোকেদের তো তুমি জানোই, ওরা একটা অন্য জগতে থাকে। তো আমি বললাম এত কষ্ট করে একটা সিনেমা আনলাম, আবার সেই বাবা বকা দেবে যে তুইও পারলি না। তো আমি অফিস গেলাম, গিয়ে আমি আবার সেই বুক মাই শো খুললাম, খুলে দেখি আমি বিকেলের শোগুলো সব হলুদ হওয়া শুরু হয়ে গেছে, মানে ধরো নন্দন হাউসফুল হয়ে গেল, প্রিয়া হাউসফুল হয়ে গেল। ভাবলাম তাহলে তো ছবিটা আমার দাঁড়িয়ে যাচ্ছে। ওই বিকেলবেলার মধ্যে যখন রিপোর্ট আসা শুরু হয়ে গেছে, আমি আমার তারপর আমার ওই লাইফটাই চেঞ্জ হয়ে যায়। ইনফ্যাক্ট তারপর ওই প্রডিউসার আমার অফিসে চলে আসে যে এমন কি হয়ে গেল, কারণ তারও লাইফে ওটা বড় সিনেমা সব থেকে। তুমি তো এরকম অনেক ছবি আমি দেখেছি যে ছবিগুলো সাধারণভাবে হয়তো বেঙ্গলে রিলিজই হয় না, এইরকম ছবিও আমি দেখেছি তুমি রিলিজ করো। এরকম অনেক সিনেমা আমি করি, কেননা আমার মনে হয় যে এই সিনেমাগুলো করলে যদি আমরা একটুখানি ক্রাউডকে সব রকম টেস্টের সিনেমা দিতে পারি, সেটা আমার একটা সবসময় একটা ইচ্ছে ছিল এবং আমি আজও করি এটা। ধরো দোস্তজি বলো, ধরো একটা একাডেমি অফ ফাইন আর্টস বলো, কোথাও গিয়ে একটা হয় না ইনটিউশন বলে, অনেক সময় ফেলও হতে পারি, অনেক সময় ফেলও হয়েছে অনেক সিনেমায়, সেগুলোর আর নাম বলছি না, বাট অনেক সময় সাকসেসও হয়েছি। সো আমার ওই সাকসেসটা পেলে আমার খুব ভালো লাগে, ওইটাই আমার আনন্দ। আর এই যে ধরো প্রজাপতি, মানে আমার প্রজাপতি বাদ দিয়ে বলছি, মানে যেটা প্রজাপতি এবং প্রজাপতি 2, দেবের বেশ মানে দেব এবং অতনুবাবুর বেশ কয়েকটা ছবি, টনিক এইগুলো তো সব তোমার হাত দিয়ে বেরোয়। হ্যাঁ, এগুলো সব আমার হাত দিয়ে। অ্যাকচুয়ালি টনিকটা প্রথম আমি স্টার্ট করি দেবের সাথে, সো ওটা ওরও একটা গেম চেঞ্জার হয়, আমারও একটা গেম চেঞ্জার হয়, কারণ আমিও এক্সপেক্ট করিনি যে অতটা ভালো যাবে, ওরাও অতটাও ভালো যাবে। ওরা সাজবাতি রেঞ্জের ভেবেছিল, ওটা ওর উপরে বেরিয়ে গেছে। ছবিও দারুণ দুর্দর্শ বানিয়েছিল অভিজিৎদা, তো ভালো হয়ে গেছে। তারপর একটার পর একটা রিলিজ হয়, তো ওর সঙ্গে আমার ভালো একটা ইয়ে আছে আর কি। কলকাতায় তুমি ছাড়া আর মেজর ডিস্ট্রিবিউটর কারা এই মুহূর্তে? আমি করছি, এখন করছে বাবলু দামানি বলে একজন আছেন, উনি অনেক পুরনো, উনি করছেন। অনেক পুরনো, হ্যাঁ। প্রীতম জালান বলে একজন আছেন, উনি করছেন, উনি অনেক পুরনো। তারপর এখন নতুন রিসেন্টলি পিভিআর খুলেছে, 2 বছর হয়েছে। সো 3-4-5 জন তো আছে, মানে আইনক্স পিভিআর যেটা একসাথে করে, পিভিআর আছে 4-5 জন আছে। তাছাড়া হেমেন্দ্র দাবাই বলে একজন আছে, সেও অনেক পুরনো। এসভিএফ তো নিজের ডিস্ট্রিবিউশন নিজেরাই। এসভিএফ না, এখন এসভিএফ একটু বন্ধ করে দিয়েছে, ওরা এখন সব ছবি পিভিআর কে দিচ্ছে, তো পিভিআর করছে এখন। এবার এই আমি হলের প্রসঙ্গে আসি। এই হলের একটা, যেটা বাংলা ছবির ক্ষেত্রে একটা, যেটা নিয়ে অনেকের একটা মেজর সমস্যা এরিয়া রয়েছে, সেটা হচ্ছে এই কিউব আর ইউএফও এদের মারামারি, এবং কিউব কেন এত বেশি টাকা নেয় ফর মাস্টারিং, যেটা অন্য ভাষার ছবিতে নেয় না। এই জায়গাটা কবে অ্যাড্রেসড হবে এই নতুন সরকারের আমলে, কি মনে হয়? অনেকটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। একটা টাইমে 21,000 টাকা নিত কিউব ইউএফও বাংলা সিনেমার জন্য, সেটা একটা শো চালাও আর 3টে শো চালাও। তারপর সেটা গিয়ে 18,000-এ নামলো। অ্যাকচুয়ালি কিন্তু এটা পার শোতে 300 টাকাই ছিল স্টার্টিং থেকে। আমাদের এখানে 21,000 টাকা নেওয়া হতো, তারপর ওটা 18,000 হলো। তারপর যখন আবার যুদ্ধ করা হলো, বলা হলো, চেঁচামেচি অনেক কিছু অ্যাড্রেস করা হলো যে বাংলা সিনেমা চলছে না, তোমরা এরকম করছো কেন, তখন ওটা গিয়ে 7,000 টাকা হলো, মানে 1,000 টাকা পার শোতে এলো। তারপর গিয়ে যখন আবার চেঁচামেচি করা হলো, মানে আমার বাবা এই ডিজিটালের প্রতি মানে ফিউরিয়াস হয়ে গেছে। দেখো আমাদের তো হল হিসেবেও আমরা সাফার করছি, ডিস্ট্রিবিউটর হিসেবেও সাফার করছি, আর সব থেকে যেটা আশ্চর্য লাগছে, যারা প্রডিউসার সাফার করছে তারা চুপ করে বসে আছে, তারা কেউ কিছু বলছে না, কারণ তাদের অনেক রকম ভয় আছে মানে তারা এক পক্ষের জন্য ভয়ের জন্য চুপ করে থাকছে, বলছে না।
তো আলটিমেটলি যখন অ্যাড্রেস করা হলো এগুলো, তখন সবাই কমাতে বাধ্য হলো। তো এখন এটা 300 টাকা পার শো আছে। সো আলটিমেটলি আমরা এখন যেটা সাউথ ইন্ডিয়া আছে সেই রেঞ্জেই আমরা আছি। চলে এসছে। হ্যাঁ, ইয়েস, রিজনাল মার্কেটে খালি 2K যেটা আছে রেটটা সেম আছে, মানে যেটা অন্য ল্যাঙ্গুয়েজে আছে সেটা আছে। তো মোটামুটি একটা ভালো জায়গায় আছি। আগামী দিনে যদি আমাদের বাংলা সিনেমা আরো খারাপ সিচুয়েশন হয় তখন আবার রিঅ্যানালাইসিস করব। বাট যদি ঠিক থাকে, দেখো খালি ওই কোম্পানিকে দুষেও লাভ নেই, ওদেরও চলতে হবে। যদি রিজনেবল হয়, সব স্টেটে সেম থাকে, আমার স্টেটেও সেম থাকবে, আমি তো আলাদা করে আমার রাজ্যের জন্য করতে পারবো না, এটা করাটা উচিত নয়। হ্যাঁ, সো যেটা হবে অল ইন্ডিয়া যা হবে তাই সেভাবে করবো। তুমি তো পাশাপাশি আরেকটা, মানে ধরো ওই কিউব ইউএফও বাদ দিয়ে আমার আমি বলছি, KSS আছে। তোমার কেসেরা আছে, অশোক ধানুকাদের UMW ইউএমডব্লিউ রয়েছে, এগুলোর কতটা পেনিট্রেশন আছে? হ্যাঁ, তোমার একটা জিনিস আছে আমি দেখেছি, কারণ তুমি আমাকে বলেছিলে যে তুমি কিসে করছো, আমি বললাম যে না আমি একটাতেই যাব, তুমি বললে যে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই। তোমার সব হলেই তুমি সবগুলোরই একটা ব্যবস্থা করে রাখো, আমার যত না ওইভাবে করা যায় না। আমি একটা প্ল্যান করি, ধরো তুমি যদি কোনো ফরম্যাটে করতে না চাও, অন্য ফরম্যাটে করতে চাও, সেই ফরম্যাটের যে হলগুলো আছে ওগুলোকে টার্গেট করা যায় কিনা, সেটা সেই উইকে অ্যাভেলেবেল পাবো কিনা, এগুলো একটা প্ল্যানিং থাকে, সেইভাবেই করা। যদি দুটো পয়সা যদি কাউকে বাঁচানো যায় তাতে তো ক্ষতি নেই, তাতে যদি ছবির লাভ হয় তো সেটা লাভ হলো। এখন যেমন আমি KSS মোটামুটি আমার KSS 50টা স্ক্রিনে লেগে গেছে, একটা টাইমে এটাই স্ট্রাগল করতে হচ্ছিল। সো আগামী দিনে আমি চেষ্টা করবো যদি এটাকে আরো বাড়ানো যায়। তাতে কি হচ্ছে, KSS আমরা অনেকগুলো ফেসিলিটি দিতে পারছি। কি হচ্ছে, ডাউনলোডটা খুব ইজিলি হচ্ছে, কাউকে যেতে হচ্ছে না ডাউনলোড করাতে। আচ্ছা, তাছাড়া KSS আরেকটা সুবিধা কি আছে, আমার অফিস থেকে বসে যদি কেউ, ধরো অপারেটর অসুস্থ হয়ে গেল বা অপারেটর কোনো কারণে অ্যাক্সেস করতে পারছে না, আমার অফিস থেকে চালিয়ে দেওয়া যাবে ছবিটা। আচ্ছা, ওকে রিমোটে নিয়ে ওখান থেকে, মানে শো যাতে কারোর লস না হয়, এইটা আমার খুব মানে প্ল্যান। যেমন রিসেন্টলি ধুরন্ধর বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, তোমার মনে আছে, এটা মিড উইক রিলিজ হয়েছিল। আমাদের কন্টেন্টটা দিয়েছিল 4টের সময়, আর ছবি রিলিজ হওয়ার কথা 5টার থেকে। তো আমি 1 ঘন্টার মধ্যে 4 ঘন্টার ছবি কি করে ডাউনলোড করব, আমরা 20 মিনিটের মধ্যে ডাউনলোড দিয়েছি। ইনফ্যাক্ট 5টার শোটা আমরা 5:15-এর মধ্যে সব জায়গায় চালু করেছি। ইনফ্যাক্ট আমার ওটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা শো যাতে কোনো জায়গায় লস না হয়, কারণ এমনিতেই লোক আসছে না, একটা ছবিতে লোক আসছে, তাকেও যদি আমরা ডিপ ডাইভ করি তাহলে তো আমাদের ক্ষতি, হলগুলোকে তো বাঁচাতে হবে। তো আমার বলা ছিল যে ভাই একটু হোল্ড করতে হবে, কিন্তু আমরা শো অন করে দেবো, 5:15-এর মধ্যে সব জায়গায় চলেছে। সো এই চ্যালেঞ্জগুলো আমরা আগে হোমওয়ার্ক করে রেখেছিলাম, আমরা জানতাম যে 4টে দিলে আমরা কি করব, 3টের সময় দিলে কি করব, তো হয়ে গেছে। তুমি যেটা বললে সেটাতে আমার সেই আগেকার সময় সেই ইটিভিতে তোমার পুজোর প্রোগ্রাম ধরানোর মতো, এই ছাড়লাম হ্যাঁ, 8 ঘন্টার মধ্যে তোমার ওখানে টেলিকাস্ট হচ্ছে। তুমি তো আর প্যাশনেটলি ক্রিকেটটা খেলো, এবং আমাদের যে এই যে বেঙ্গল টাইগার, বেঙ্গল টাইগার্স সেলিব্রিটি ক্রিকেট লিগে তোমাকে আমি কি বলবো, তোমাকে আমি স্টারই বলি। তুমি তো গতবারের ফাইনালে তো কটা 5টা উইকেট পেয়েছিলেন? না, ফাইনালে পাইনি, আমি কন্ট্রিবিউট করেছিলাম। যেবার আমি প্রথমবার খেলি সেইবারই আমি কন্ট্রিবিউট করেছিলাম, এবং আমি টুর্নামেন্টের 9 থেকে 10টা উইকেট পেয়েছিলাম, এবং প্রত্যেকটা ম্যাচেই ভালো বল করেছিলাম। কেননা খুব কম ওভারে খেলা হয়, তো 10 ওভারে খেলা হয়, 2 করে ইনিংস। তো ওইখানে না উইকেট থেকে বড় ব্যাপার হচ্ছে কতটা তুমি ডট বল দিচ্ছ। সো আমার টার্গেট ছিল যে আমি যাতে 4-6 খাবো না, কারণ 10 ওভারের খেলায় যদি 4-6 খেয়ে যাই তাহলে রানটা অনেক ছুটছুট করে বেড়ে যাবে। তো আমি যদি 1 রানও দিই, 6 বলে 6 রানও দিই, আমি ঠিক আছে, আমি 10-এর থেকে কম দেবো, বা আমি 4-6 খাবো না। ওই করেই আমি বল করে পুরো টুর্নামেন্ট একটা প্ল্যানিং করেছি। ইনফ্যাক্ট আমাদের যে কোচ ছিলেন বাপ্পাদা, শরদেন্দু বন্দ্যোপাধ্যায়, উনি যেভাবে আমাকে গাইড করেছেন সেইভাবে আমি বল করেছি, তো সেটা আমার কাজেই দিয়েছে। উনি আমাকে লাস্টের দিকে উইকেট অ্যানালাইসিস ওনার দারুণ, উনি একটা ইন্ডিয়া প্লেয়ার, তো ওনার কাছ থেকে ওই এক্সপিরিয়েন্সগুলো পাওয়া গেছে। সেই ফাইনালে আমি উইকেটের জন্য যাই, কেন আমার টার্গেট ছিল আমার টিম যদি চ্যাম্পিয়ন হয় এর থেকে ভালো ব্যাপার আর কিছু হতে পারে না। আর যেহেতু আমি প্রথমবার খেলছি, ওটা আমার কাছে একটা ইতিহাস হয়ে যাবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যখন শারজায় প্রথম বলটা করছি, আমার হাঁটুর অবস্থা খারাপ ছিল, কেননা আমি 4 দিন আগে ইনজুরি হয়েছিল, আমার ACL টিয়ার হয়েছিল। আচ্ছা, আর আমি হাইট করেছিলাম ইনজুরিটা, কারণ আমার লাইফে একটা এম ছিল যে ইন্ডিয়া খেলবো, সেটা করতে পারিনি। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যখন আমি খেলবো সেই অপরচুনিটিটা আমি মিস করতে চাই। বাট আমার বউ আমাকে খুব সাহায্য করে, কারণ শি ইজ অলসো আ ডক্টর, তো আমাকে ডাক্তার দেখায়। ওই 4 দিনের মধ্যে আমি একটুখানি চেষ্টা করি রিহ্যাব, যতটুকু ফিজিওথেরাপি করে যদি একটু ঠিক করে যেতে পারি। আমি কাউকে কিছু বলিনি, আমি সোজা শারজায় পৌঁছে গেছি,
এবং বাসে করে যাচ্ছি, ভগবানকে ডাকছি যাতে ম্যাচ যদি খেলি যাতে আমার বোলিংটা যাতে ঠিক থাকে, এবং যথারীতি আমাকে 11 জনের নামও আসে। এবার আমি ভয় পাচ্ছি যে আমি দৌড়তে পারবো কিনা, কারণ আমি রুমের মধ্যে দৌড়দৌড়ি করছিলাম, তখন ঠিক লাগছিল। তো আমি আলটিমেটলি যখন বলটা করতে দেয়, ইনফ্যাক্ট এখানেও একটা কারণ, আমাকে 4 নম্বর ওভারটা বল করতে দিয়েছিল একটা এন্ড থেকে, দেওয়ার পর যিশুদা বললো না দাঁড়া তুই একটু পরের ওভারটায়। তো আমি রেডি হয়ে গেছি, আমার মেন্টালি প্রথম বল করবো একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, মা বাবা ফ্যামিলি সবাই দেখছে লাইভ, একটা মাথার মধ্যে একটা টেনশন থাকে। তো যথারীতি 4 নম্বর ওভারটা করিনি, 5 নম্বর ওভারটা আবার করতে গেছি। এইবার ভগবানকে ডাকছি যাতে দৌড়ে বলটা যাতে জায়গায় পড়ে, ব্যাস আর কিছু চাই না। তো ওই ওই মোমেন্টটা খুব ভালো। এবং প্রথম বল যখন আমি করি, প্রথম বলই বোল্ড হয়ে যায়। মানে আমার লাইফে প্রথমবার কোনো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমি বল করছি, সিসিএল এ ডেবিউ, প্রথম বলে বোল্ড হয়, আর বোলটাও দেখার মতন। আর তারপর যে এক্সপ্রেশনটা বেরোয়, ওই পুরো ইজ আউট হয়ে গেছে। মানে প্রেশার যেটা ছিল আমার, যে আমার বাড়ির লোক দেখছে, এত একটা প্রেশার, পুরো ব্যাপারটা ইজ আউট হয়ে গেছে। আর আমার রিয়াকশনটাও সেলিব্রেশনের মধ্যে আমি খুব রেগে, রাখবো না কি করবো আমি সেটাও জানি না। মানে আমি বউয়ের দিকে হাত দেখাতে থাকি যে তোমার জন্য আজকে আমি ওই উইকেটটা পেয়েছি। ওই টুর্নামেন্টটাই আমার কাছে একটা মেমোরেবল, বিকজ আমরা চ্যাম্পিয়ন আছি। ক্যাপ্টেন কিরকম? ভেরি মোটিভেটেড, মানে খুব সবসময় মোটিভেট করতে থাকে। আর যিশুদা মানুষ হিসেবে দারুণ, মানুষ হিসেবে যেহেতু ভালো, তাই জন্য আমরা সেই ইন্সপায়ারও হই। কারণ যিশুদা এই বয়সে এখন খেলে যাচ্ছে, আর প্রথম সিজন থেকে এখন অব্দি যিশুদা খেলে যাচ্ছে। না, ও তো একটা সময় রঞ্জি খেলেছে। না, রঞ্জি খেলেনি, বেঙ্গল রিপ্রেজেন্ট করেছে, আন্ডার 19 বা এরকম। বাট যিশুদা দারুণ দারুণ, মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবেও যিশুদা বোঝে কোন জিনিসগুলো কখন কি দরকার। তো সেই হিসেবে হয় আমাদের টিমটা, আমরা অ্যাকচুয়ালি যিশুদা, সৌরভ, আমাদের টিমটাই এইভাবে আমাদের তৈরি। আমাদের বন্ডিং দারুণ। ধরো বনি বলো, বা ধরো জ্যামি হোক, বা যারাই আছে, জয়ী আছে, রাহুল আছে, তো সবার সঙ্গে আমাদের বন্ডিংটা দারুণ। আমাদের এই বন্ডিংটার জন্যই আমরা জিতেছিলাম সেবার। না, প্রথম দিকে তখন তুমি অবশ্য খেলতে না, প্রথম দিকে তো প্রচন্ড ধারানো হয়েছিল। হ্যাঁ, প্রথম দিকটা অ্যাকচুয়ালি ওরা টিমটা ওইভাবে হয়তো করতে পারিনি, সবকিছু একটা ডেস্টিনি থাকে। 10th ইয়ারে গিয়ে আমরা জিতেছি, তারপর থেকে আমরা লাগাতার সেমিফাইনাল বা ফাইনাল খেলছি। এটা একটা ভালো জিনিস, টিমের জন্য খুব ভালো জিনিস। তুমি তো স্পিন করো? না, আমি স্পিন করি না, আমি পেস বলই, মিডিয়াম পেসার। তো তুমি কোন সময়টা বড় হয়েছে? তখন মিডিয়াম পেসাররা এসে গেছে না, মানে তখন কপিল দেবদের সময়? না, আমি জওয়াহরলাল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ। তাহলে তুমি অনেক পরে। আমি আমরা যেমন ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, আমরা স্পিন ছাড়া আর কিছু হতো হয় যে এটা আমরা বুঝতাম না। আমি জওয়াহরলাল শ্রীনাথে, আমি অ্যাকচুয়ালি ওর অ্যাকশন কপি করতাম। যখন ইনিশিয়ালি স্টার্ট করেছি আমি ওয়াকার ইউনিসের অ্যাকশন কপি করতাম। ওর অ্যাকশনটা ওয়াকার ইউনিস করতে গিয়ে আমার অনেক সময় ইনজুরি হয়েছে, তারপর আমি জওয়াহরলাল শ্রীনাথে ফেরত আসি। লাস্টে সৌরভ গাঙ্গুলি কপি করা শুরু করেছিলাম, কারণ সৌরভ গাঙ্গুলি ওয়াজ অ্যান ইন্সপিরেশন ফর মি। হ্যাঁ, সৌরভ খুব রিল্যাক্সড একটা অদ্ভুত ব্যক্তি। আমি এখনো এরকম ভাবেই বল করি, পুরোটা হয়তো পারি না কপি করতে, বাট ওইটাই বসে গেছে আমার। এবার তোমার সংসারের ব্যাপারে একটু আসি। তোমার স্ত্রী, যাকে সাধারণত তুমি একটু লুকিয়ে রাখো, সে সে তো খুব বিখ্যাত, লুকিয়ে না, যাই হোক আমি বলছি আর কি, যে তোমার মতো এরকম প্রচারের আলোয় তো সবসময় থাকে না, কিন্তু শি ইজ আ ডক্টর, শি ইজ অলসো কি বলে ওটাকে, অ্যাস্থেটিক ডক্টর। এই জায়গাটা একটু বলো তো, এই অ্যাস্থেটিক ডক্টর বিষয়টা নিয়ে অনেকের একটা প্রশ্ন আছে। মানে তোমাকে আমি সামনে পেয়েছি বলেই আমি এই জিনিসটা জেনে নিতে চাইছি আর কি, যে এটা একটা, আমি অনেককে দেখি যারা এই অ্যাস্থেটিক ডক্টর অথবা অ্যাস্থেটিশিয়ান এরকম একটা বলে, এই জিনিসটা কি এবং সেটা কি হয়? দেখো, এটা হচ্ছে যারা এখন রূপচর্চা করতে পছন্দ করে, বা যারা একটু দেখতে যাতে তাদের সুন্দর লাগে সেগুলো পছন্দ করে, তারা সবাই এটা করে। ধরো যারা একটু বয়স হয়ে যাচ্ছে, বা তারা একটু এজ হচ্ছে, যেটা যাতে মুখের মধ্যে সেটা যাতে না বোঝা যায়, বা দেখতে যাতে সুন্দর লাগে। ওই জন্য কি তোমার এত সবসময় এত ব্রাইট লাগে? আমি এরকম ব্যাপার নেই, বাট হ্যাঁ, গ্রুমিংটা দেবশ্রী আছে, বাট ওই জন্য মানে ওরা ওর কাছে যায়, এবং ওর হাতটা খুব ভালো। মানে এইগুলো না অনেক হাতের ডাক্তারের উপরে ডিপেন্ড করে। দেখবে তুমি কোনো ডাক্তারের কাছে যাচ্ছ, তার সঙ্গে তোমার যদি একটা ভালো বন্ডিং, বা সে যদি ভালো তোমাকে করতে পারে, ঠিক করতে পারে ক্লিনিক্যালি, তাহলে ডেফিনেটলি তুমি তার কাছেই রেগুলার যাবে, তার কাছ থেকে পরামর্শ দেবে। সেইটাই কিন্তু দেবশ্রীর ক্ষেত্রেও হয়েছে। যারা একবার, ধরো আমার থ্রু দিয়ে যদি কোনো কারোর সঙ্গে একবার আলাপ হয়েছে, সে তো একবার এসছে, আর তারপর যদি তার পছন্দ হয়েছে তো রেগুলার এসছে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি ওকে বলি দেবশ্রীকেও, যে কোনো অ্যাক্টর নিজের ফেসের মধ্যে এক্সপেরিমেন্ট করবে না, বিকজ দ্যাট ইজ দেয়ার মেন থিং।
তারা যদি তোমার কাছে আসছে তার মানে তারা কিন্তু তোমাকে খুব ট্রাস্ট করছে এবং তুমি কাজটা ঠিক করছো বলেই আসছে এবং তুমি সঠিক অ্যাডভাইস দিচ্ছ, সেই জন্য তুমি কাজ পাচ্ছ বা রেগুলার আসছে। তো সেটা হচ্ছে, এবং ওটা মানে খুব ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে, একের পর এক ক্লিনিক করছে। এবং ওরা দুজন মানে ওর দাদা আর ও মিলে দুজন ভালো চালাচ্ছে। এবার আমি মানে আমাদের শেষ করার প্রায় সময় হয়ে গেছে, কেননা তুমি তো যেরকম ব্যস্ত থাকো, তুমি তো আগেই বলেছিলে যে আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি তোমাকে যে জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে যে ইম্পা, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, মানে রতনবাবু মানে তোমার বাবা, তিনি এখন ওখানে অস্থায়ী প্রেসিডেন্ট। মানে তোমরা যাই হোক একটা মানে যেভাবেই হোক তোমরা এই একটা কি বলবো ওটাকে কু বলতে পারি, কু করে তোমরা ইম্পাটাকে আবার একটা সঠিক জায়গায় এনেছো। এবারে তোমাদের এই ইম্পা নির্বাচন এবং ইম্পার মধ্যে তো প্রচুর গোলমাল হয়ে রয়েছে, সেইগুলো কিভাবে তোমরা সলভ করবে? দেখো, আমি তোমাকে দুটো তিনটে কথা বলি। একটা হচ্ছে ইম্পাটা এত বছর ধরে যারা চালাচ্ছিলেন তারা রেগুলার কাজ করছিলেন না কেউ, তাদের কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ জিরো। তাদের না আছে সিনেমা হল, তারা না করে ডিস্ট্রিবিউট, তারা না করে সিনেমা প্রডিউস। তারা এত বছর ধরে যদি একটা অ্যাসোসিয়েশন চালায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি তো ডেফিনেটলি ফল করবে, কারণ তারা তো কারেন্ট যারা ছবি করছে তাদের সঙ্গে দূরে দূরের কোনো সম্পর্কই নেই, তাদের সেই ব্যথাটাই নেই। তারা যদি রেগুলার সিনেমা ডিস্ট্রিবিউট না করছে, সে আমার ডিস্ট্রিবিউটার ব্যথাটা বুঝবে কি করে যে আমার কি থাকে অসুবিধা হচ্ছে। তাদের যদি সিনেমা হল না থাকে বা তাদের সিনেমা হল যদি বন্ধ হয়ে থাকে, তারা জানবে কি করে যে আমাদের যে সিনেমা হল চালাতে কি অসুবিধা হচ্ছে। সেগুলোকে এখন যারা এখন রেগুলার কাজ করছে, আমরা যেটা এখন চাইছি যারা রেগুলার কাজ করছে তারা আসুক। আমার বাবার তো এখন প্রচুর সিনেমা করছে, তো বাবা তো অ্যাটলিস্ট ব্যথাটা বুঝবে, বাবা আমার ব্যথাটা বুঝবে সিনেমা ডিস্ট্রিবিউশনে, কারণ বাবা ডিস্ট্রিবিউশনের সঙ্গে জড়িত। আমি এখন যদি সিনেমা প্রডিউস করছি সেটাও বুঝবে। তো আমাদের তো এটা একদম মুখ্য জায়গা হয়ে গেছে। তাছাড়া আমি চাই যারা রেগুলার কাজ করছে তারা যাতে এগিয়ে আসে এবং তারাই যাতে কমিটিতে থাকে। তাহলে কি হবে, তাদের যে সমস্যাগুলো সেগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যাবে এবং তার উপরে কাজ করা যাবে। তাতে কি হবে, ইন্ডাস্ট্রিটাও ভালো হবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে যে আফটার অল ইম্পা তো একটা দীর্ঘদিনের সংগঠন, মানে দীর্ঘদিন মানে একটা সময় তো প্রায় 1945 থেকে প্রায় এটাকে কোয়াসি জুডিশিয়াল বলা হতো। আমার মনে আছে যে ইম্পা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত ফাইনাল, সাধারণত কোর্টও তার মধ্যে ঢুকতো না, একটা সময় তো এরকম ছিল। যেমন ইম্পা ইনফ্যাক্ট তুমি দেখবে আমি যখন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট করি সাবজেক্ট টু ইম্পা জুরিসডিকশন দিই, হাইকোর্ট আগে না, ইম্পাটাই আসল বডি। ইম্পা একটা কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে স্বীকৃত ছিল, এখন আমি জানি না সেই স্ট্যাটাসটা কি। যেমন এরকম এত পুরনো একটা অর্গানাইজেশন, ঠিক একই রকম ভাবে খুব পুরনো অর্গানাইজেশন হচ্ছে আমাদের ফেডারেশনও একটা অত্যন্ত পুরনো অর্গানাইজেশন। ইনফ্যাক্ট ভারতের বোধহয় দ্বিতীয় পুরনো ফেডারেশন, চেন্নাইয়ের পরে বোধহয় কলকাতা। আচ্ছা, ঠিক আছে, মানে আমি যদি খুব না ভুল করে থাকি। তো এই জায়গাটাতেও একটা খোল নলচে বদলানোর দরকার আছে, কিন্তু ফেডারেশনটা উঠিয়ে দেওয়াটা হয়তো ঠিক হবে না। এটা তুমি মনে করো কি যে ওখানে? দেখো, আমার মনে হয় ফেডারেশনটা যেভাবে চালানো হচ্ছিল সেটা আমার একটা প্রতিবাদের জায়গা আছে। একটা নোংরা জায়গা করে রেখে দিয়েছিল। ওর সঙ্গে ঝগড়া করছে, এখানে একে কাজ করতে দেবো না, ওকে কাজ করতে দেবো না, একে গিল্ডের কার্ড দিয়ে দিচ্ছে, ওকে দিচ্ছে না। মানে একটা বিতিকিচ্ছার, মানে ধরো 6611 জন মেম্বার, মানে ধরো যাদের কার্ড আছে তাদেরকে নিয়ে একটা রাজনীতি চলছে। এবং এইগুলো আমার মনে হয় প্রতিবাদ দরকার। সব টেকনিশিয়ানরা কাজ পাবে, কেন কাজ পাবে না? যার যেরকম মানে সামর্থ্য বা যেরকম কাজ পারে সে সেরকম ভাবে কাজ পাবে। কেউ যদি যোগ্যতা থাকে, এটা তো আগে তাই ছিল। কোনোদিন তো সিপিএম আমলে কোনোদিনও তুমি দেখোনি যে কেউ এসে এখানে বলেছে যে একে নিতে হবে বা একে ইয়ে করতে হবে। এটা সব সময় দেখেছি এই কি লাস্ট মানে ধরো 10 বছরে আমি দেখি একদম পুরো সব ওরাই ডিসিশন নিচ্ছে। 10-12 10-12 বছর ওরাই ডিসিশন নিচ্ছে। তারপরে তো আস্তে আস্তে ডাউনফল হচ্ছে। তুমি সিরিয়ালের ক্ষেত্রে দেখো, তুমি সিনেমার ক্ষেত্রে দেখো, প্রোডাকশন কমে যাচ্ছে, বাইরে শুটিং আসা বন্ধ হয়ে গেছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বাইরের থেকে শুটিং আসলে হিসেব মতন ছিল যে অ্যাটলিস্ট ডাবল টাকা হতো, এখন 4 টাইমস হয়ে গেছিল। ডাবল টাকা থেকে বড় কথা এখন এখানে টেকনিশিয়ানদের যে জায়গাটায় টেকনিশিয়ানদের এখন রেমিউনারেশন হয়েছে সেটা যদি ডাবল হয় তাহলে তো সেটা যারা হিন্দিতে কাজ করছে তাদের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। সেগুলো তো বুঝতে হবে, কেউ আসবে না কেউ। তোমাকে তো সেই সামঞ্জস্যটা রাখতে হবে। তুমি কাজও করাতে চাইছো, তুমি টাকাও বেশি চাইছো, দুদিক থেকে তো হবে না ভাই। তোমাকে তো কোথাও গিয়ে প্রডিউসারটাকেও দেখতে হবে, সেও তো আমাদের পার্ট। সেই যদি লস করে আর আসবে না। ওরা অ্যাকচুয়ালি নতুন নতুন লোক খুঁজছিল,
প্রত্যেক ছবিতে যাতে নতুন নতুন প্রডিউসার আছে, তাতে কি হবে, ওদের ব্যবসাটা ঠিক থাকবে। যার এর কাছ থেকে যদি ক্যাশ টেনে নেওয়া যায়, ওর কাছ থেকে যদি এক্সট্রা টাকা টেনে নেওয়া যায়। আর এরা করতো কি, ধরো কালকে শুটিং, তোমাকে আজকে বিকেলবেলা তোমাকে একটা ফোন করে বলবে, আচ্ছা দাদা কালকে তো শুটিং আছে, আপনি এত টাকা পাঠান, নাহলে কিন্তু শুটিংটা আটকে যাবে। এবার তোমার তো কোনো উপায় নেই, কারণ কালকের আর্টিস্টের ডেট নেওয়া, তোমার শুটিং এর সবকিছু অ্যারেঞ্জমেন্ট রেডি, তুমি সবাইকে বলে রেখেছো। এখন যদি তুমি শুটিং না করতে পারো, তোমার কোনো, তখন তোমাকে নেগোশিয়েট করতে বাধ্য করলো। এবার তুমি ফোন করে বলে, স্যার কি করবো, বললে আপনি এত টাকা পাঠিয়ে দিন। না স্যার এত টাকা দিতে পারবো না, আমি এত টাকা দেবো। না দিতে হবে। এই যে দিতে হবে বলে দিচ্ছে, এরপরে যে দিতে হচ্ছে, এইটা ক্ষতি করে দিয়েছে। এতে তোমার অনেক প্রোডাকশন কমে গেছে। লোকে একবার ছবি প্রডিউস করে আর আসতে চায় না। চ্যানেলরা এখানে বলে এখানে যত কম শুটিং হয় তত ভালো, বাইরে করে নেবো, তার থেকে বেটার, এখান থেকে সস্তা। মানে আমার এখানের কাজ সে বাইরে গিয়ে কাজ করছে, এটা তুমি ভাবতে পারছো? পশ্চিম বাংলা সিনেমার কাজ বা ধরো বাংলা টেলিভিশনের কাজ, সেটা বাইরে গিয়ে কাজ হচ্ছে। আমি তো ভাবতেই পারি না। আজকে উড়িয়া সিনেমার কাজ এখানে এসে করছে, ঠিক ঠিক, এই আসামি সিনেমার কাজ এখানে এসে করছে, তারা তাদের রাজ্যে করছে। যতক্ষণ না স্ক্রিপ্টের খুব ডিমান্ড হচ্ছে, দাস আসছে না। এরকম আমি দেখেছি, হাওড়া ব্রিজের একটা এমনি শট নিয়ে ওরা সাউথেই শুটিংটা করে নিয়েছে, কেননা আসলেই এখানে বিপদ হয়ে যাবে। সেখানে তো আটকাতে পারছে না তাকে, হাওড়া ব্রিজ না দেখাতে, আটকাতে তো পারবে না সিনেমায়। যত প্রবলেম এখানে শুটিং করতে প্রবলেম। তো এই আমরা আশা তো এখন করতে পারি যে হ্যাঁ, এবং আশা না, তোমাকে আমি 100% তোমাকে বলছি, তুমি 3 মাস ওয়েট করো, তুমি ডেফিনেটলি এটাতে একটা ভালো জিনিস দেখতে পাবে। এখন একটু হচপচ হবে, ডেফিনেটলি একটা চেঞ্জ হয়েছে, এত বড়, সবাই একটু সেটেল করতে টাইম লাগবে, সবাই একটু বুঝতে টাইম লাগবে যে কিভাবে ফাংশন করবে, একটু তো সমস্যা হবে। এইটুকু সমস্যাটা আমার মনে হয় মানানসই। এত বছর আগে এত সমস্যা হয়েছে, আর এইটুকু আমার মনে হয় এইটুকু সমস্যাটা আমার মনে হয় ভালোর জন্য হচ্ছে, এবং আগামী দিনে যেটা চলবে, বাংলা সিনেমা একটা অন্য দিকে থাকবে, তোমাকে আমি এইটুকু বলে রাখলাম। এবং যদি এইটাকে বজায় রাখতে পারি, তাহলে আমরা পুরনো ঐতিহ্যকে ফেরত পাবো। আবার তোমাকে আমি বলছি, কারণ আমি ফিউচারটা দেখতে পাচ্ছি যে সিনেমা হলও বাড়ছে, কিন্তু হ্যাঁ, ব্যবসা কিন্তু বাড়ছে। যখনই দেখবে যে এখান থেকে আমরা বেটার কিছু করতে পারছি, ওই যেটা আগের বাইন্ডেশন গুলো না থাকতে, তো চ্যানেলও এখানে আরো বেশি ইনভেস্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। এই আশার কথা শুনিয়ে আমরা আজকের পডকাস্ট এখানে শেষ করছি। এখানে আসার জন্য আবার অনেক ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখতে থাকুন মুখে মুখে। পরের সপ্তাহেও আমরা আবার একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন।